এসএসসি 27 ও 28 ব্যাচের পোলাপান কি অবস্থা সবার? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? সবাই কমেন্টে জানাও তোমাদের দিনকাল কেমন যাচ্ছে। 27 ব্যাচের কিন্তু আর সময় নাই, আর কয়েকটা মাস পরে, মানে আর 6 থেকে 7 মাস পরে তোমাদের এসএসসি পরীক্ষা। তো পড়াশোনা কেমন চলছে? যদি এখনও ঢিল দিয়ে থাকো অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এইসব কথা বাদ দিই, মেন কথা হলো আমরা যেই সিরিজটা চালু করছিলাম, সিরিজটা হলো কি? সিরিজটা হলো একটা অধ্যায়ের উপরে যতগুলা ইম্পর্টেন্ট টপিক আছে প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের জন্য আমরা ক্লাস দিব। ওকে, তারই ধারাবাহিকতায় আমরা এই যে খনিজ সম্পদ, ধাতু ও অধাতু, তোমাদের কেমিস্ট্রির 10ম অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের উপরে আজকে যেই কোশ্চেনটা পড়াবো বা আজকে যে টপিকটা পড়াবো, এই টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট যেই টপিকটা সেটা। ওকে, তো সেটা হলো কি? সেটা হলো বক্সাইড আকরিক হতে ধাতু নিষ্কাশন। 7-8টা স্টার দিতে পারো, এখানে যতগুলো মন চায় ততগুলো স্টার দিতে হবে। দেখো তোমাদের টার্গেট কি? তোমাদের টার্গেট হলো এসএসসিতে ভালো করা, তাই না? এসএসসিতে একটা ভালো মার্ক তোলা, শুধু এ প্লাস না। তোমাদের কি শুধু টার্গেট কি এ প্লাস? বলো। এ প্লাস ছাড়াও কী করতে হবে? এ প্লাস ছাড়াও কী করতে হবে? তোমার মার্কটা একটু বেশি তুলতে হবে। কেন বেশি মার্ক তুলতে হবে? কারণ আমরা অলরেডি জানি যে তুমি শুধু এ প্লাস পাইলে ভালো কলেজে পড়তে পারবে না। তোমাকে যদি তোমার জেলা শহরেও টপ যেই কলেজগুলো আছে এইগুলোতেও যদি পড়তে হয়, তাহলে তোমার একটা ভালো মার্ক সিকিউর করতে হবে। সেটা কত? সেটা হইতে পারে অলমোস্ট 1200-র কাছাকাছি। তোমাকে অলমোস্ট 1200-র প্লাস মার্ক তুলতে হবে, বা এর আশেপাশে মার্ক তুলতে হবে। তাছাড়া কি হবে? তাছাড়া ওইসব কলেজে তুমি পড়তে পারবে না। ওকে, আর কলেজ একটা বেশ বড় ফ্যাক্ট কলেজ লাইফটা ভালো করার জন্য বা এইচএসসি লাইফ ভালো করার জন্য। আর এই 1200 মার্ক তুলতে গেলে কি করতে হবে? তোমার এইসব টপিক অবশ্যই একদম কি বলা হয়, একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো ভিডিওটা এমনি একটু বড় হবে, আমরা বকবক না করে শুরু করি, চলো। আচ্ছা, বক্সাইট জিনিসটা আসলে কি? বক্সাইট হলো একটা ভাই আকরিক। বক্সাইট কি একটা? বক্সাইট হলো একটা আকরিক। আকরিক কাকে বলে আমরা অলরেডি জানি। আকরিক হলো যে সকল খনি থেকে লাভজনকভাবে ধাতু আহরণ করা যায়, সে সকল খনিকে বলা হয় আকরিক। তো বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের একটা আকরিক, এবং বক্সাইটের সংকেতটা কি? বক্সাইটের সংকেত হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে 2 অণু পানি। এটা হলো বক্সাইটের সংকেত। এটা হলো কি? বক্সাইটের সংকেত। ওকে, তো এই বক্সাইট থেকে আমরা কি করতে চাচ্ছি? এখান থেকে যে ধাতুটা আছে, ধাতুটা হলো অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামকে আমরা আহরণ করতে চাচ্ছি। তো দেখো, ধাতু আহরণ করতে গেলে তোমার যদি এই কোশ্চেনটা আসে যে বক্সাইট আকরিক হতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করো, তাহলে এখানে মূলত আমাদের একটা পার্ট আলোচনা করলে হবে। সেটা কোন পার্টটা? সেটা হলো এই যে ধাতব অক্সাইড, বলছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করা। এই পার্টটা, এই 4 নাম্বার পার্টটা, এটা আলোচনা করলেই হবে। মূলত এই পার্টটাই তোমার কাছে চাচ্ছে। হ্যাঁ, তো তার বাদেও আসলে একটা ধাতু আহরণ করতে গেলে কি কি ধাপ লাগে, প্রত্যেকটা ধাপ আমরা কম বেশি করে জানার চেষ্টা করব। দেখো, বক্সাইডের এখানে 3টা কোশ্চেন হইতে পারে। প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা শুধু এইটা আলাদাভাবে আসতে পারে, সরি এইটা না, এর উপরেটা, এই যে এইটা, আকরিকের ঘনীকরণ, বক্সাইড ধাতুর বা এই যে বক্সাইডের ঘনীকরণ পদ্ধতি, এইটা আলাদাভাবে আসতে পারে খ অথবা গ মার্কে। তার মানে এইটা একটা ইম্পর্টেন্ট, এইটা একটা কোশ্চেন হইতে পারে, বুঝতো? আরেকটা কোশ্চেন কোনটা? ধাতব অক্সাইড মুক্তকরণ পদ্ধতি। ধাতব অক্সাইড মানে বক্সাইড থেকে তুমি অ্যালুমিনিয়াম মুক্ত করবা, সেইটা। তো আলটিমেটলি এখানে আর এই যে লাস্টে যেটা দেখছো না, ধাতু বিশুদ্ধকরণ, এটাও একটা কোশ্চেন হইতে পারে। তাহলে আলাদা আলাদা 3টা কোশ্চেন মূলত এই একটা ভিডিওতে আমরা শিখবো, এবং এই 3টা কোশ্চেন 3 জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা। যেমন তোমাকে যদি দেয় হেমাটাইট, তোমাকে যদি দেয় জিঙ্ক ব্লেড, এই টাইপের অন্যান্য আকরিক দিলেও তুমি কিভাবে আসলে ওইগুলা আহরণ করতে পারবা, সেটাও এর ভিতরে আমরা কম বেশি তোমাকে টাচ দিয়ে দিব। তবে আমাদের মেন টার্গেট থাকবে কি? মেন টার্গেট থাকবে বক্সাইড আকরিক হতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি। কারণ বলতে পারো 80% ক্ষেত্রে কোনো আকরিক যদি দেয়, তাহলে 80% ক্ষেত্রে এই বক্সাইডটাই দিবে। এই অধ্যায়ে যদি কোনো আকরিক থেকে ধাতু আহরণ করতে দেয়, বক্সাইডটাই দিবে। তোমার ভাইয়া বলে দিল বক্সাইডই দিবে। তো বক্সাইডে ধাতু আহরণটা সবার আগে ভালো করে শিখে নাও। ওকে, তাহলে প্রথম অংশটা কি? প্রথম ধাপটা হলো আকরিককে চূর্ণ বিচ্ছিন্ন করা। একটা জিনিস খেয়াল করো, আমাদের ভিতরে একটা মিসকনসেপ্ট আছে। মিসকনসেপ্ট কি? আকরিককে চূর্ণ বিচ্ছিন্ন করবো, আমি বক্সাইড জীবনে চোখেই দেখি নাই। একটা বক্সাইড আকরিক দেখতে কেমন সেটা আমি জীবনে চোখেই দেখি নাই, তাহলে এটা চূর্ণ বিচ্ছিন্ন কেন করবো, সেটা তোমার মাথায় কেমনে আসবে? যেমন আমি যখন 9-10-এ পড়তাম, আমার কাছে মনে হতো বক্সাইডের ভিতরে ওই যে বলে না যে বক্সাইড ধাতুর ভিতরে খনিজ মল, বা বক্সাইড এই আকরিকের ভিতর খনিজ মল হিসেবে থাকে কি? খনিজ মল হিসেবে ভাইয়া থাকে হলো বালি। তো
যেহেতু বালি থাকে, আমার মাথার ভিতরে একটা কনসেপ্ট থাকতো যে বক্সাইট মনে হয় বালিতে পাওয়া যায়, বালির ভিতরেই মনে হয় আছে বক্সাইট, এমন মনে হতো। এখন আমার মাথায় আরেকটা কথা আসতো যে বালি যেহেতু ছোট ছোট কণা, এরা আবার কি পিসবো, এরা আবার কি চূর্ণ বিচ্ছিন্ন করবো। একটাই প্রবলেম হলো আমরা বক্সাইট দেখি নাই তখন, কিন্তু তোমরা একটু ভাগ্যবান, তোমরা বক্সাইটটা একটু দেখে নাও। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বক্সাইট। এটা কি বক্সাইড আকরিক, এটা হলো কি বক্সাইড আকরিক। ওকে, তাহলে এটার সংকেত কি হবে? এখানে মেনলি আমি পাবো কি অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে 2 অণু পানি, এইটাই হলো আমার বক্সাইড ভাইয়া, এটাই বক্সাইড। ওকে, এখন এর ভিতরে এইটাকে যদি তুমি এখান থেকে যদি তুমি অ্যালুমিনিয়াম আলাদা করতে চাও, এইটাকে ডিরেক্ট এটাকে তুমি বিকরা টিকরা গড়াইতে পারবা? অবভিয়াসলি না, অনেক বড়, তাই না? এটাকে ভেঙে চুরে ছোটো করে নিতে হবে, ছোট করে নেওয়ার পরেই তুমি কাজটা করতে পারবা। ওকে, তাহলে কি প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো চূর্ণ বিচূর্ণ করা। প্রথম ধাপটা কি? এটা হলো 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপ কি? আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। তাহলে বক্সাইডের যে বড় খণ্ডটা আমরা দেখলাম লাভ শেপের, এই যে একটা লাভ শেপের একটা বড় খণ্ড আমরা দেখতে পাইলাম না, এই যে লাভটা, এই খণ্ডটাকে এখন আমরা কি করব? সারখার করে দিব, ভেঙে চুরে সারখার করে দিব। এই সারখার করার জন্য আমাদের একটা মেশিন আছে, এই মেশিনটার নাম হলো জো ক্রাশার। মেশিনটার নাম কি? জো ক্রাশার মেশিন। এই জো ক্রাশার মেশিনের ভিতরে যখন আমি ওই বক্সাইড ধাতুটা এর ভিতরে দিব, তখন এরা কি করবে? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 অণু পানি এবং ওর সাথে আরও কি আছে, খনিজ মলযুক্ত যা কিছু আছে, সেইগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করবে। তাহলে এটাকে কি করবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে, কণায় পরিণত করবে। ওকে ওকে, তাহলে জো ক্রাশারের কাজ আমরা বুঝে ফেললাম। এটাকে তুমি ছোট্ট করে 1 লাইন লিখে দিতে পারো যে প্রথমটা হলো কি? আকরিক চূর্ণ বিচ্ছিন্ন করা। তাহলে আকরিক চূর্ণ বিচ্ছিন্ন কিভাবে করে? জো ক্রাশার মেশিনের ভিতরে দেওয়া হয়, আকরিকটাকে দিলে জো ক্রাশার মেশিন এটাকে ভেঙে ছোট কণায় পরিণত করে। এই ছোট কণা দিয়ে এবার তুমি কি করতে পারো? নেক্সট ধাপে যেতে পারো। দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ খুব ইম্পর্টেন্ট। এটাকে 3 স্টার 4 স্টার যেই কটা স্টার দিতে মন চাই দাও। এটাকে আলাদাভাবে আসবে, কি বলবে যে বক্সাইড ধাতুর বা বক্সাইড আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। বক্সাইড ধাতুর ঘনীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো, ঘনীকরণ প্রক্রিয়াটা প্রধানত 2 প্রকার। ঘনীকরণ প্রক্রিয়া কয় প্রকার? ঘনীকরণ প্রক্রিয়াটা হলো 2 প্রকার। এখন এই 2 প্রকার কি? একটাকে বলা হয় রাসায়নিক ঘনীকরণ প্রক্রিয়া, আর একটাকে বলা হয় যান্ত্রিক। তাহলে একটাকে আমরা বলতেছি যান্ত্রিক, আর একটাকে বলছি আমরা রাসায়নিক। খেয়াল করো, যে সকল ধাতুগুলো একটু বেশি সক্রিয়, যে ধাতুগুলো বেশি সক্রিয়, তাদের ক্ষেত্রে আমরা এই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত তাদের ঘনীকরণ প্রক্রিয়াটা আমরা করে থাকি। আর যে সকল ধাতুগুলো একটু কম সক্রিয়, তাদের ক্ষেত্রে আমরা যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত আমরা কি করতে পারি? সে সকল ধাতুগুলোর ঘনীকরণ করতে পারি। এখন ঘনীকরণ মানে কি? ঘনীকরণ বলতে সাধারণত বোঝানো হয়, কি বোঝানো হয় খেয়াল করো। ঘনীকরণ বলতে সাধারণত বোঝা হয়, একটা যদি আমি খনিজ পাই বা একটা যদি আকরিক পাই, তার ভিতরে কি কি থাকে দেখো তো। খনিজের ভিতরে কি থাকে? খনিজের ভিতরে আমার কাঙ্ক্ষিত ধাতু থাকে। এই ধাতুর পাশাপাশি আরেকটা কি থাকে দেখো, এই ধাতুর পাশাপাশি যেটা থাকে সেটা হলো খনিজ মল। সেটা কি থাকে? খনিজ মল। এখন খনিজ মল জিনিসটা আসলে কি? খনিজ মল জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। খনিজ মল জিনিসটা হইল যেটা আসলে তোমার ধাতুর অংশ না, বা যেটা তোমার আকরিকের অংশ না, যেটা তুমি চাচ্ছ না, সেটা হলো খনিজ মল। যেমন খাবারের উচ্ছিষ্ট অংশ কোনটা হয়? যেটা তুমি খাও না। মাছের কাঁটা তুমি কি খাও না, তাহলে ওটা উচ্ছিষ্ট অংশ। যেমন তরমুজের কি বলা হয়, আমরা লাল অংশটুকু খাই, বাদ বাকি অংশটুকু অন্য দেশে খাইতে পারে, আমরা খাই না, তাহলে ওইটা আমাদের জন্য উচ্ছিষ্ট অংশ। বুঝতে পারছো? তাহলে খনিজ মল হলো উচ্ছিষ্ট অংশ, যেটা আসলে আমাদের প্রয়োজন নাই, সেই অংশ থেকে আলাদা করার জন্য, এই খনিজ মল থেকে আলাদা করার জন্য আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলা হয় ঘনীকরণ পদ্ধতি, আকরিকের ঘনীকরণ পদ্ধতি। এখন ঘনীকরণ পদ্ধতি 2 প্রকার বললাম, একটা বললাম যান্ত্রিক, আর একটাকে বললাম কি রাসায়নিক। খেয়াল করো যান্ত্রিক প্রক্রিয়া জিনিসটা কি। যান্ত্রিক প্রক্রিয়ার বেশ কয়েকটা উদাহরণ তোমাদের বইতে আছে। হ্যাঁ, যান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে কি আছে? যান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে আছে হলো, প্রথমে যেটা আছে ধরো হাইড্রোলাইটিক পদ্ধতি। কি আছে? এটা আবার কেমন হাইড্রো হইল? হাইড্রোলাইটিক, পরে আমরা এইগুলো সব পড়াবো। হ্যাঁ, হাইড্রোলাইটিক পদ্ধতি। 2 নাম্বারটা কি? 1 নাম্বার আছে হাইড্রোলাইটিক পদ্ধতি,
2 নাম্বারটা আছে হলো ফেনা পদ্ধতি। ফেনা পদ্ধতি, ফেনা পদ্ধতিতে কি করা হয়, মূলত একটা পানির ভিতরে তেল দেওয়া হয় এবং ওই তেলের ভিতরে কি করা হয়, এই আকরিকটাকে দিয়ে সুন্দর করে মেশানো হয়। সুন্দর করে মেশালে কি হয়, যে সকল আকরিকগুলো মেন আকরিক যেটা আছে খনিজের ভিতরে, যে মেন আকরিক যেটা আছে, আকরিক যেটা আছে, যেটা ইচ্ছা তুমি বলে, হ্যাঁ, এই আকরিকটা কি হয়, ওই ফেনার সাথে মিশে যায়। যে সকল আকরিক পানির সাথে মেশে না তাদের জন্য এই ফেনা পদ্ধতি ব্যবহার করা হয়। ওরা কি করে, ওরা ওই তেলের সাথে মিশে পানির উপরে ফেনা হয়ে থাকে। দেখো তেল কিন্তু পানির সাথে মিশে না, আবার ওই আকরিকও পানির সাথে মিশে না, তাহলে আকরিক তেলের সাথে মিশে যাবে, মিশে কি হবে, উপরে বসে থাকবে, ফেনা আকারে তেলের সাথে উপরে ভেসে থাকবে। আর নিচে কি যাবে, নিচে খনিজ মল পড়ে যাবে, খনিজ মলগুলো নিচে পড়ে যাবে এবং আকরিকগুলো উপরে উঠে যাবে। এটা হলো ফেনা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে হলো চুম্বকীয় পদ্ধতি। কি পদ্ধতি? চুম্বকীয় পদ্ধতি। চুম্বকীয় পদ্ধতি নাম শুনেই বুঝতে পারছো চৌম্বকীয় পদ্ধতি। চৌম্বকীয় পদ্ধতি মানে কি, যেই পদ্ধতিতে তুমি ধরো এই আকরিক ব্যবহার করছো, এর ভিতরে যে আকরিকটা ব্যবহার করছো এবং খনিজমল এবং আকরিকের ভিতরে আকরিক বা খনিজমল যে কোনো একটা চৌম্বকীয় পদার্থ, যে চৌম্বককে আকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা চৌম্বকীয় পদ্ধতির মাধ্যমে ওই দুইটাকে আলাদা করে নিতে পারি। ওকে, কিন্তু আমাদের যেই আকরিকটা আছে, আকরিকটা কি ছিল বলো তো, মনে আছে তো? সেটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে 2 অণু পানি, তাই না? এটাকে বলা হয় বক্সাইড। এটাকে বলা হয় বক্সাইড। এই বক্সাইড ধাতুটাকে যদি আমি আলাদা করতে চাই, এই বক্সাইডের ভিতরে খনিজমল হিসেবে কি থাকে সেটা আমাদের একটু জানতে হবে। খনিজমল হিসেবে ভাই থাকে এর ভিতরে, এর সাথে খনিজমল হিসেবে থাকে বালি। খুব বেশি পরিমাণ কি থাকে? বালি থাকে। বালি হলো কি, সিলিকন ডাইঅক্সাইড। বালির সংকেতটা কেমন হবে? সিলিকন ডাইঅক্সাইড। এইটা থাকে ওর ভিতরে, বুঝছো? তাহলে এই খনিজ মলটাকে যদি আমার আলাদা করতে হয়, খনিজ মলটাকে যদি আমার আলাদা করা হয়, তাহলে এখানে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলা হয় রাসায়নিক পদ্ধতি। তাহলে তুমি একবারে লিখবা যে বক্সাইড যেই আকরিক আছে, আকরিকের ঘনীকরণ পদ্ধতিটা কি একটা রাসায়নিক পদ্ধতি। এখন রাসায়নিক পদ্ধতি কখন ব্যবহার করা হয়? রাসায়নিক পদ্ধতিতে যেই খনিজ মল আছে এবং যেই আকরিকটা আছে, মেন যে খনিজটা আছে, এই খনিজের ভিতরে যে কোনো একজন বিক্রিয়া করে আর একজন বিক্রিয়া করে না, এমন একটা বিক্রিয়া এখানে ঘটানো হয়। তাহলে ভাবো, একটা যখন বক্সাইডের চূর্ণ বিচ্ছিন্ন যেই ক্ষুদ্র কণাগুলো আছে, ওর ভিতরে সিলিকন ডাইঅক্সাইড আছে আর অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, বুঝছো? অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে 2 অণু পানি। এদের একটা দ্রবণের ভিতরে, এটা পানির ভিতরে দিলাম, দিয়ে এর সাথে আমরা একটা কোনো বিক্রিয়া ঘটাবো। এমন একটা জিনিসের ভিতরে দিব, বিক্রিয়কের ভিতরে দিব, যে বিক্রিয়কটা শুধুমাত্র অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কাজ করতে পারে বা বিক্রিয়া করতে পারে, কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে না। এমন একটা বিক্রিয়ক দিলেই কাজ হয়ে যাবে, ও বিক্রিয়া করে আলাদা হয়ে যাবে এবং সিলিকন ডাইঅক্সাইড পড়ে থাকবে পানির ভিতরে। তো ব্যাপারটা কেমন হয় একটু খেয়াল করো, আমরা এইসব একটু মুছে দিই। হ্যাঁ, ওকে, খেয়াল করো, আমরা বলছি কি, আমরা কোন পদ্ধতিটা বলছি, আমরা পড়তেছি হলো রাসায়নিক পদ্ধতি। কোন পদ্ধতি? রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি। আচ্ছা, রাসায়নিক পদ্ধতি কার জন্য পড়ছি আমরা পড়তেছি হলো বক্সাইডের জন্য। খেয়াল করো, বক্সাইড যেটা আছে আমি লিখে নিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে 2 অণু পানি। এই বক্সাইডের সাথে যে জিনিসটা বিক্রিয়া করবে সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। কে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ভাইয়া কার সাথে বিক্রিয়া করে না? সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে না। ওরা কার সাথে বিক্রিয়া করে? আগে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ওরা বিক্রিয়া করে কি করবে বলো তো? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ওরা সোডিয়াম অ্যালুমিনা তৈরি করবে। সোডিয়াম অ্যালুমিনা তৈরি করবে, এইটা সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে। ওকে, সোডিয়াম অ্যালুমিনেট যেটা তৈরি হলো, আর সাথে তৈরি হবে পানি। এইটা আর এইটা বিক্রিয়া করে 1 অণু পানি তৈরি করে, আর এই 2 অণু, টোটাল পানি হবে এখানে 3 অণু পানি। টোটাল পানি কত হবে? 3 অণু পানি। অবশ্যই তোমার এখানে একটা তাপ দিতে হবে, তাপ ছাড়া এই বিক্রিয়াটা হবে না, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড একটু কম সক্রিয়। অ্যালুমিনিয়াম অক্সাইড হিসেবে ওরা একটু কম সক্রিয়। ওকে, তারপরে মনে করি না যেন অ্যালুমিনিয়াম কম সক্রিয়, অ্যালুমিনিয়াম ধাতুটা কিন্তু বেশ সক্রিয়। ওকে, তাহলে প্রথম বিক্রিয়াটা শেষ, অ্যালুমিনিয়াম কি সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হলো। সোডিয়াম অ্যালুমিনেট যেইটা তৈরি হলো, এইটা কিন্তু পানিতে অ্যাকুয়াস, এটা কি পানির ভিতরে মিশে যাবে। তাহলে এটা যদি পানির ভিতরে মিশে যায়, বালি কি পানির সাথে মিশে বলো তো? এটা তো পানির নিচে পড়ে থাকবে, এটা পানির নিচে পড়ে থাকবে। আর সোডিয়াম অ্যালুমিনা কি হয়েছে? পানির ভিতরে মিশে গেছে। যেহেতু এটা পানির ভিতরে মিশে গেছে, বালিটা তাহলে আলাদা হয়ে গেল। ওই পানিটা আমি আলাদা করে নিলাম, বালিগুলো ফেলে দিলাম। তাহলে কি হলো? খনিজ মালকে আমি আলাদা করতে পারলাম। এবার আসো, সোডিয়াম অ্যালুমিনা নিয়ে আমার তো কাজ নাই। সোডিয়াম অ্যালুমিনাকে আমরা কি করব? সোডিয়াম অ্যালুমিনাকে আমরা গরম পানির ভিতরে দিব। সোডিয়াম অ্যালুমিনা, এটার সাথে আমি কি দিব? গরম পানি। তাহলে আমরা যখন গরম পানির ভিতরে এটা দিব, তখন এটা একটা বিক্রিয়া করবে।
এটা বিক্রিয়া করে কি তৈরি করবে, এটা ভেঙে গিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। প্লাস কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে গেল। আচ্ছা, এটা উৎপন্ন হইলো আমার, এটা যদি উৎপন্ন হয়ে যায় তাহলে এইটা কিন্তু একটু গরম পানি, এই পানিটা কিন্তু গরম পানি দিতে হবে। হ্যাঁ, এটা একটু বলতে হবে, একটু গরম পানির সাথে সোডিয়াম অ্যালুমিনেট দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা জিনিস উৎপন্ন হয়ে গেল। এবার আমরা কি করবো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ধরে নিয়ে আসবো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মূলত এখানে সলিড হয়ে নিচে পড়ে যায়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সলিড হয়ে নিচে পড়ে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হয়ে পানির ভিতরে থাকে। তাহলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, যেটা সলিড হয়ে পড়ে গেছে, পানিটা ফেলে দিলে বা পানিটা সরাই দিলেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমি পেয়ে গেলাম। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে এবার আমরা কি করব, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 2 অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিব। বুঝছো, 2 অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে এটাকে আমরা তাপ দিব। তাপ দিব কত ডিগ্রি সেলসিয়াস, ঠিক 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড। সাথে পানি উৎপন্ন হবে, সাথে পানি 3 অণু পানি উৎপন্ন হবে, সাথে 3 অণু পানি উৎপন্ন হবে। ওকে, বোঝা গেছে? তাহলে কি হলো, অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি যখন তাপ দিলাম কি হলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিয়ে আমি কি তৈরি করলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করলাম। এই আমার ঘনীকরণ প্রক্রিয়া। তাহলে আবার বলি, পুরোটা একটু জিনিস একটু ভালো করে বোঝাই দিই, কারণ এইটা কিন্তু গ নাম্বারে আসবে। মনে করছো যে ভাইয়া এত সময় ধরে এটা পড়াচ্ছেন, কারণ এটা গ অথবা খ নাম্বারে তোমার আসবে, এইটা আলাদা একটা কোর্সের। প্রথমে আমি কি বললাম যে ঘনীকরণ পদ্ধতি 2 প্রকার, একটা হলো যান্ত্রিক আর একটা হলো রাসায়নিক। যান্ত্রিক পরীক্ষার পদ্ধতির ভিতরে আমরা 3-4টা পদ্ধতি দেখছি, কিন্তু অ্যালুমিনিয়ামের জন্য আমার কি লাগবে, রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি কখন করা হয়, যখন আমি দেখব যে খনিজ মল এবং খনিজ এই দুটার ভিতরে একজন বিক্রিয়া করে আর একজন করে না, তখন আমরা রাসায়নিক পদ্ধতি করব। যেমন এই খনিজ মল কি ছিল, খনিজ মল ছিল সিলিকন ডাইঅক্সাইড। এখানে খনিজ মল কি ছিল, সিলিকন ডাইঅক্সাইড। আর খনিজ কি ছিল, খনিজ ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড। এর ভিতরে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড করে না। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করলাম। সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হইলো, সাথে পানি। এই সোডিয়াম অ্যালুমিনেট পানির ভিতরে মিশে গেল, আর এই যে সিলিকন ডাইঅক্সাইড পানির নিচে পড়েছিল, তো সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, পানিটা নিলাম। পানিটাকে আবার কি করলাম, গরম পানির ভিতরে এইটা দিলেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সলিড হয়ে যাবে। এইটাকে ফেরত নিয়ে আসে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমি তাপ দেবো, অ্যালুমিনিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে। এই যে আমার আলাদা হয়ে গেল, পুরো খনিজটা আমি কি করলাম, আলাদা করে নিলাম। আকরিক থেকে খনিজ মল আলাদা করে ফেললাম, খনিজটা আলাদা করে ফেললাম। আশা করি তুমি এই ব্যাপারটা ভালো করে এনজয় করছো এবং বুঝতে পারছো। 3 নম্বর ধাপটা কি ছিল মনে আছে আমাদের ধাপগুলো, আমরা কয়টা ধাপ শেষ করলাম বলো তো? আকরিক ডান, আকরিক থেকে চূর্ণ বিচ্ছিন্ন করা ডান, আকরিকের ঘনীকরণ ডান। 3 নম্বর ধাপটা কি বলেছে বলতো, অক্সাইডে পরিণত করতে হবে। ঘনীকৃত আকরিককে কি করতে হবে, অক্সাইডে পরিণত করতে হবে। অলরেডি তোমার আকরিক অক্সাইডে রূপান্তরিত হয়ে বসে আছে। আকরিকটা কিসে আছে দেখো তো, এই আকরিকটা কিসে আছে দেখো তো, এটা অক্সাইড না, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু অলরেডি অক্সাইড আছে, তাহলে তোমার 3 নম্বর ধাপটা লাগবে না, মানে 3 নম্বর ধাপও অলরেডি ডান। এখন তোমার কোন ধাপটা করতে হবে বলো তো, এই 4 নম্বর ধাপটা খেয়াল করো। কোন ধাপটা, এই সব মোস্ট ইম্পর্টেন্ট ধাপ, মোস্ট ইম্পর্টেন্ট ধাপ, সেটা 4 নম্বর বলছে ধাতব অক্সাইড মুক্ত এবং ধাতুতে রূপান্তরিত। তাহলে ধাতব অক্সাইড যেটা আছে, আমার ধাতব অক্সাইড কোনটা হলো বলো তো, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমি এখন কি করব, ধাতুতে রূপান্তরিত করব। তাহলে বলছে কি যে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে এখন রূপান্তর করতে হবে, যেটা হলো 4 নম্বর ধাপ। কিন্তু এর ক্ষেত্রে কয় নম্বর ধাপ হবে বলো তো, এটা হবে হলো 3 নম্বর ধাপ। কত নম্বর, 3 নম্বর ধাপ। কারণ কি, কারণ ওই যে 3 নম্বর যে ধাপটা ছিল অক্সাইডে পরিণত করা লাগছে না, কারণ ও অলরেডি অক্সাইডে আছে। আচ্ছা, বলছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করতে হবে। তাহলে ধাতব অক্সাইড এখানে কি কি আছে, ধাতব অক্সাইডটা আছে কি আমার কাছে, এখন আছে হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। কি আছে আমার কাছে, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে তোমার এখন কি করতে হবে, এখান থেকে তোমার তৈরি করতে হবে হলো, এখান থেকে তোমার তৈরি করতে হবে অ্যালুমিনিয়াম ধাতু। কি তৈরি করতে হবে, এই অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করতে হবে। খেয়াল করো, এই জায়গাটা এসে আমাদের একটু থেমে যেতে হবে এবং এইটাই তোমার মেন অ্যান্সার করতে হবে পরীক্ষার খাতায়, জাস্ট এইটাই অ্যান্সার করতে হবে। সামনেরগুলো তুমি 1-2 লাইন লিখলেও হবে, না লিখলেও হবে, মেনলি এইটা। যদি বলে যে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু কীভাবে আলাদা করতে হয় সেই প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, তখন তোমার এই ধাপটা মূলত বলতে হবে। ওকে, আচ্ছা, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে এখন অ্যালুমিনিয়াম তৈরি করবো। ওকে, ধাপটা একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য বক্সটা নিয়ে আসছি, বইয়ের বক্সটা ডিরেক্ট এখানে নিয়ে আসছি। খেয়াল করো, বলছে যে
এখানে যে ধাতুগুলো আছে আমরা ভিন্ন ভিন্ন ধাতু পাবো, যেমন কোনো সময় আমরা পাবো, ধর এখন অ্যালুমিনিয়াম পাইছি, তাই না, অ্যালুমিনিয়াম পাইছি, কখনো সোডিয়াম পাবো, কখনো আমরা ক্যালসিয়াম পাবো, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম পাবো, কখনো জিঙ্ক পাবো, কখনো আয়রন পাবো, কখনো কপার পাবো, নিচে গেলে আমরা লেড পাইতে পারি, সিলভার পাইতে পারি, আরও যদি ভালো থাকো, তোমার ভাগ্য যদি ভালো থাকে তুমি গোল্ডও পাইতে পারো, তাই না। এই ধাতুগুলো আমরা সাধারণত আহরণ করে থাকি, কোথা থেকে, প্রকৃতি থেকে সাধারণত এই ধাতুগুলো আহরণ করে থাকি। এখন কথা হইলো যে সবগুলা কি একই পদ্ধতিতে, এদের যে অক্সাইড আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড থাকলে এইটা অ্যালুমিনিয়াম অক্সাইড, যদি সোডিয়াম অক্সাইড থাকে তাহলে এইটা সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থাকলে ClO, এটা ক্যালসিয়াম অক্সাইড। এই যে অক্সাইডগুলো আমার কাছে থাকবে, এই অক্সাইড থেকে যদি আমি ধাতুটা আহরণ করতে চাই, সবার জন্য কি সেম পদ্ধতি? অ্যান্সার হলো না, সবার জন্য সেম পদ্ধতি না। টোটাল 4টা আলাদা আলাদা ধাপে এদের ভাগ করা যায়, আলাদা আলাদা বিভাগে ভাগ করা যায়। প্রথম যে বিভাগটা দেখছো এটা হলো অধিক সক্রিয়দের জন্য। এইগুলা কার জন্য? অধিক সক্রিয় ধাতুর জন্য। ওই যে পড়ছো না, কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে, ওই সেই সূত্র অনুযায়ী এটা হচ্ছে। এর আগের অধ্যায়টা তোমরা যদি পড়ে থাকো তাহলে এই ধাতুর এটা জানো, আর না হইলে তুমি ডিরেক্ট এইটুকু একটু মুখস্থ করে নাও যে কোন কোন ধাতুর ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব। যেমন দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই 5টা ধাতু আসলে কি, এরা হলো অধিক সক্রিয়, এদের সক্রিয়তা কি বেশি। তার মানে সক্রিয়তা সিরিজে এরা উপরের দিকে থাকে, ধাতুর সক্রিয়তা সিরিজে এরা একদম উপরে থাকে। যেহেতু এরা উপরে থাকে তার মানে অধিক সক্রিয়, আর অধিক সক্রিয় হলে এদের বিজারণ পদ্ধতি, বা এদের থেকে যদি আমি অক্সিজেন বের করতে চাই, অক্সিজেন যদি বের করতে হয় তাহলে এদেরকে বিজারিত করতে হবে। তাহলে বিজারণ পদ্ধতি কি হবে? তড়িৎ বিশ্লেষ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষ পদ্ধতি। তাহলে আমরা যেহেতু অ্যালুমিনিয়াম, দেখো আমাদের টার্গেট হলো অ্যালুমিনিয়ামকে আলাদা করা, তাহলে অ্যালুমিনিয়াম কার ভিতরে আছে? সক্রিয় ধাতুর ভিতরে আছে। আর সক্রিয় ধাতু হলো কোন পদ্ধতিতে যাবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যাবে। আশা করি বুঝতে পারছো এই অংশটুকু। ওকে, দ্বিতীয়টা একটু খেয়াল করো, যদি তোমার কাছে থাকে জিঙ্ক, আয়রন, লেড, জিঙ্ক, আয়রন, লেড, এই 3টা ক্ষেত্রে কি হবে? মধ্যম মানের সক্রিয়। এরা কি মধ্যম মানের সক্রিয়। আর মধ্যম মানের সক্রিয় হলে এদের জন্য আমরা কি করব? কার্বন বিজারণ পদ্ধতি, এবং এইটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো আলাদাভাবে, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে যে কার্বন বিজারণ পদ্ধতি আসলে কিভাবে করে। বিশেষ করে আমরা এই আয়রন এবং জিঙ্ক এই দুইটার জন্য কার্বন বিজারণ পদ্ধতি তোমাদেরকে দেখাবো। ওকে, 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা হলো কম সক্রিয় ধাতু, ওদের থেকে কম সক্রিয়। কম সক্রিয় ভিতরে তুমি মেনলি পাবা এইটা, মার্কারি, সিলভার, কপারও পাইতে পারো। ওকে, এদের ক্ষেত্রে আমরা কি করি? এদের ক্ষেত্রে আমরা করি স্ববিজারণ পদ্ধতি। এই বিজারণ পদ্ধতিও আমি দেখাবো, এই বিজারণ পদ্ধতিও আমাদের আলাদা ভিডিওতে দেখাবো, স্ববিজারণ পদ্ধতি। এবং লাস্ট যেটা হলো যে যদি অসক্রিয় ধাতু থাকে, একদমই সক্রিয় নয়, এটা তো কম সক্রিয়, এটা অসক্রিয় ধাতু, যেমন ওই যে গোল্ড, যেমন প্লাটিনাম, এরা কারোর সাথে বিক্রিয়া করে না। গোল্ড কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চায় না, প্লাটিনামও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এই যে গোল্ড এবং প্লাটিনামকে তোমাকে আর কোনো বিক্রিয়া টিক্রিয়া করতে পারে না। তুমি যদি গোল্ড পাও ডিরেক্ট নিয়ে যে বিক্রি করতে পারবা, ডিরেক্ট নিয়ে যে বিক্রি করতে পারো। ওর ভিতরে যদি কিছু পরিমাণ সমস্যা থাকে একবার ওটাকে গলায় দিলে ঠিক হয়ে যাবে। তার মানে কি এরা মোটামুটি এরা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাহলে 4টা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হলো বেশি সক্রিয়। বেশি সক্রিয় হলে ওদের অক্সাইড দূর করার জন্য আমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এইটার দিকে আমাদের ফোকাস করতে হবে। 2 নম্বরটা কি? মধ্যম মানের। মধ্যম মানের জন্য এদের কি করবো আমরা? তড়িৎ বিশ্লেষণ অত কষ্ট করা লাগবে না। কি করলে হবে? কার্বন বিজারণ করলে হবে, একটু কম টাকার ভিতরে করে ফেলতে পারবা। দেখো, কার্বন বিজারণ পদ্ধতিটা একটু কম টাকার ভিতরে করা যায়, টাকা একটু কম লাগে, তবে পরিবেশের জন্য খুব একটা ভালো না এই জিনিসটা। আসা যাই হোক, সেটা আলাদা কথা। এখন কার্বন বিজারণ পদ্ধতিতে যদি উপরগুলা করা যাইতো তাহলে অবশ্যই করা হইতো, যেহেতু কম টাকায় করা যায়, তাই না? কিন্তু উপরেগুলা করা বেশ কঠিন। কার্বন বিজারণ পদ্ধতিতে করা কঠিন মানে করা সম্ভব না আসলে। দ্যাটস ওয়াই ওইগুলাকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটু এক্সপেন্সিভ ওয়েতে করব। আর নিচের এই 2 নাম্বারটা হলো কার্বন বিজারণ পদ্ধতি। 3 নাম্বারটাকে বলছে কি? স্ববিজারণ পদ্ধতি। আরও চিপ, অনেক বেশি চিপ, বুঝছো? স্ববিজারণ পদ্ধতি, নিজের দ্বারা নিজেরাই বিজারিত হবে। আর লাস্টেরটা তো অনেক বেশি ভালো, কারণ এখানে তোমার কিছুই করা লাগছে না, ডিরেক্ট তুলবা আর বিক্রি করবা। আছে নাকি গোল্ডের খনি? থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করো, তোমার গোল্ডের খনি থেকে গোল্ড আহরণ করে বিক্রি করে পার্সেন্টেজ সহকারে দিয়ে তারপর আসবো, ঠিক আছে? ওকে, ঠকাবো না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপটা কি? বেশি সক্রিয়। এই যে বেশি সক্রিয়, এখানে আমাদের মেন ফোকাসটা রাখতে হবে। ওকে, এখন আমার কাছে আছে কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। আমার কাছে আছে কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমি কি করবো? অ্যালুমিনিয়ামকে আলাদা করব। যেহেতু অ্যালুমিনিয়াম প্রথম ধাপের ভিতর পড়ছে, বেশি সক্রিয় দিকে পড়ছে, তো সেই জন্য আমরা কি করব? ওদেরকে করব হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ওকে, তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই ছবিটা তোমাদের বইতে আছে, সেই বই থেকে ছবিটা আনছি। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যাওয়ার আগে যে কাজটা করতে হবে সেটা হলো
আমার কাছে যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, কি আছে তোমার কাছে বলো তো? অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে তোমাকে গলাইতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডকে তাপ দিয়ে এটাকে গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেললে কি হবে মূলত দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে হলো সলিড পদ্ধতিতে, এটা আছে কিসে? এটা আছে হলো সলিডে, এটা আছে হলো সলিডে। এইটাকে এখন গলিয়ে লিকুইড করে ফেলতে হবে। যদি তুমি এটাকে লিকুইড করতে পারো তাহলে যেই জিনিসটা হবে সেটা হলো অ্যালুমিনিয়াম 3+ হবে আর অক্সিজেন 2- হবে, এইটা হবে। ওকে, অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2- এই জিনিসটা তৈরি হবে, বুঝছো? যদি এটাকে গলায় দাও, মানে এটা যদি লিকুইড করে দাও, এটা যদি লিকুইড করে দাও, ওকে, এখানে 2টা হবে আর এখানে 3টা হবে, এইটাই হবে। ওকে, এখন সমস্যা হইলো এটাকে যদি গলাইতে হয় তাপমাত্রাটা লাগে হলো 2050°C। কত? 2050°C। কেন ইমাজিন 2050°C দিয়ে তোমাকে এটা গলাইতে হবে। তোমার দেখা যাবে যে ওই যে বলছিলাম না আকরিক কাকে বলে, যখন খনি থেকে কোনো খনি থেকে যদি লাভজনকভাবে ধাতু আহরণ করা যায় তাকে বলা হয় আকরিক। তখন এইভাবে যদি তুমি গলাইতে চাও তাহলে তোমার লাভের টাকা পিঁপড়ায় খেয়ে নিয়ে চলে যাবে, বুঝছো? এত তাপমাত্রাতে গলাইতে গেলে তাহলে এখানে তোমাকে কি করতে হবে? এখানে তোমাকে একটু কি বলতে হয় ভেবে চিন্তে কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করি, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা একটা বিশেষ পদার্থ যোগ করি যার নাম হলো ক্রায়োলাইট। নাম কি বলো? ক্রায়োলাইট। এই ক্রায়োলাইট জিনিসটা কি দেখো, ক্রায়োলাইট জিনিসটা হলো সোডিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে ফ্লোরিন। ওকে, এইটাকে বলে ক্রায়োলাইট। ক্রায়োলাইট হলো Na3Al(F6), এটাকে বলা হয় ক্রায়োলাইট। এই ক্রায়োলাইট যদি আমরা কিছু পরিমাণ এই যে এর সাথে যোগ করে দিতে পারি, এটার সাথে যদি অ্যাড করে দিতে পারি, অল্প পরিমাণ ক্রায়োলাইট যোগ করে যদি এটাকে আমরা তাপ দেই, তখন আমার কি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাইতে তোমার আর অত তাপ লাগবে না। তখন তোমার তাপ লাগবে কত? তখন তোমার তাপ লাগবে 800°C তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 800 থেকে 1000°C তাপমাত্রা। এটাকে তখন তুমি তাপ দিতে পারবা 800 থেকে 1000°C তাপমাত্রার ভিতরে, এটাকে তুমি গলাইতে পারবা। বুঝতে পারছো? তাহলে এখানে গলে কি হইলো, এটা অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2-, এখানে হবে 3টা, এখানে হবে 2টা, এবং এইগুলা লিকুইড, এগুলা লিকুইড, আর এই পাশে কি হবে? সলিড। এই তাপমাত্রাটা কখন হয়েছে বলো তো? যখন তুমি ক্রায়োলাইট দিয়েছো। তাহলে এইটুকু তোমাদের খাতায় লিখতে হবে যে প্রথমে আমার কি করতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাইতে হবে। গলানোর জন্য সাধারণত তাপমাত্রা লাগে 2050°, যেটাকে গলাইলে অ্যালুমিনিয়াম 3+ আর O-2- হয়। এখন সমস্যা হলে এত তাপমাত্রায় তো গলানো সম্ভব না, দ্যাটস ওয়াই তাপমাত্রা কমানোর জন্য এর ভিতরে আমরা প্রভাবক হিসেবে ক্রায়োলাইট যোগ করি। ক্রায়োলাইট যখনই যোগ করি তখন তাপমাত্রাটা ওর গলনাঙ্কটা কমে আসে। কমে কত হয়? 800 থেকে 1000°C। তখন তুমি এটাকে সহজে গলাইতে পারবা, এবং সহজে গলাইতে পারলে সহজে এটাকে আহরণও করতে পারবা। এখন খেয়াল করো, এখানে যে এই যে এখানে যা কিছু দেখছো এর ভিতরে এই সাদা অংশটা, এইটুকু হলো আমার অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি গলিয়ে ফেলছো, গলিয়ে ফেললে সেগুলো কিসে রূপান্তরিত হয়েছে বলো তো? অন্য কালারতে লিখি, হ্যাঁ, এইগুলো কিসে রূপান্তরিত হয়েছে? এগুলো হয়েছে অ্যালুমিনিয়াম 3+ আছে এর ভিতরে আর O2- আছে, তাই না বলো? অ্যালুমিনিয়াম 3+ আর O2- এই দুইটা জিনিস আছে এই দ্রবণের ভিতরে। কেন? কারণ তুমি তাপ দিয়ে ওটাকে গলায় ফেলছো, গলিয়ে ফেললে ওরা আয়নে রূপান্তরিত হয়ে যাবে। আর যতক্ষণ শক্ত আছে ততক্ষণ ওরা কোনো আয়ন থাকবে না, এই যে এমন থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো ভালোভাবে। এবার একটু খেয়াল করো, এখানে 2টা দণ্ড দেওয়া আছে। এই 2টা দণ্ড না, কিন্তু এইটা মিলে একটা দণ্ড, এবং এই যে এই চারিপাশগুলো দেখছো না, এই যে এইটা আর একটা দণ্ড মনে করো, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, বাইরে থেকে একটা রাসায়নিক কোষ দেওয়া হয়েছে। এই যে আমার সেই রাসায়নিক কোষটা, এই রাসায়নিক কোষটা, এটা হলো কি একটা রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ। এখন এই রাসায়নিক কোষের খেয়াল করো একটা পজিটিভ সাইড আছে, এইটা হলো তোমার পজিটিভ সাইড, এই যে বড় দণ্ডটা এটা হলো পজিটিভ সাইড, আর ছোটোটা এইটা হলো নেগেটিভ সাইড। তাহলে একটা পজিটিভ সাইড আছে আর একটা নেগেটিভ সাইড আছে। খেয়াল রাখো, পজিটিভ সাইডটা দেওয়া রয়েছে এর ভিতরে, এটা হলো কার্বন দণ্ড, একটা কার্বন অ্যানোড দণ্ড, যেটা হলো পজিটিভ চার্জে চার্জিত, এটা পজিটিভ চার্জে চার্জিত। আর এখানে আছে হলো নেগেটিভ চার্জ, এই যে এই দণ্ডটার সাথে নেগেটিভ চার্জ দেওয়া রয়েছে। ওকে, এটা হলো গ্রাফাইট আস্তরণযুক্ত একটা স্টিলের পাত্র, সেই বাইরে স্টিলের পাত্র, স্টিলের পাত্রে এখানে কি আছে? কার্বনের ক্যাথোড আছে। ওকে, স্টিলের পাত্রের ভিতরে আবার এই দণ্ডটা দেওয়া রয়েছে। ওকে,
তাহলে এই দণ্ডটাও কি কার্বন দণ্ড এবং এটা একটা ক্যাথোড আর এটা হলো কি একটা অ্যানোড। এই ক্যাথোড অ্যানোড একটু পরেই আমি বুঝাই দিব, বুঝছো? ক্যাথোড অ্যানোড নিয়ে কোনো ঝামেলা হবে না, তুমি অ্যানোড ক্যাথোড চোখ বুঝে বলতে পারবা, শুধু বিক্রিয়া করার পর আগে বলতে যাবা না, ঠিক আছে? জাস্ট আইডিয়ার উপরে ভাই এটা পজিটিভ চার্জ আছে মানে অ্যানোড, এটা নেগেটিভ চার্জ আছে মানে এটা ক্যাথোড, ওই দিকে যে আবার উল্টাই যাবে দরকার নাই, আগে বিক্রিয়া করবা তারপরে অ্যানোড ক্যাথোড তুমি নিজের ডিসিশন নিবা। ওকে, তাহলে দুইটাই কার্বন দণ্ড, এটা কার্বন অ্যানোড আর এটা হলো কার্বন ক্যাথোড। এই ক্যাথোডের সাথে ক্যাথোড অ্যানোড বাদ দাও, এই কার্বন দণ্ডের সাথে নেগেটিভ সাইডটা রয়েছে আর এই কার্বন দণ্ডের সাথে পজিটিভ সাইডটা রয়েছে। ওকে, আর এই দ্রবণে মাত্র দুইটা আয়ন আছে। কয়টা আছে? দুইটা আয়ন, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। ক্যাটায়নটা কি বলতো? এখানে ক্যাটায়ন হিসেবে আছে অ্যালুমিনিয়াম 3+ আর অ্যানায়ন হিসেবে কি আছে? অক্সিজেন 2-। ওকে, এই মাইনাস চার্জটা যাবে কোথায় বলো তো? ভালো করে বুঝো, কে কাকে আকর্ষণ করে? পুরুষ মহিলাকে আকর্ষণ করে, তাই না? মানে বিপরীত জেন্ডারের ভিতরে আকর্ষণটা বেশি। চার্জের ক্ষেত্রেও তাই, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। খেয়াল করো তো, এই যে নেগেটিভ চার্জটা আছে, এই যে নেগেটিভ চার্জটা ও কোথায় যাবে? এই পজিটিভ দণ্ডের দিকে যাবে না এই নেগেটিভ দণ্ডের দিকে যাবে? আমাকে বলো তো। অবভিয়াসলি ও পজিটিভ দণ্ডের দিকে যাবে, তাই না? যদি ওর প্রবলেম না থাকে। প্রবলেম তো অনেকেরই থাকতে পারে, কিন্তু ওর যদি প্রবলেম না থাকে তাহলে ও কোথায় যাবে? পজিটিভ দণ্ডের দিকে যাবে। তাহলে অক্সিজেন যাবে কোথায়? অক্সিজেন 2- যাবে কোথায়? পজিটিভ দণ্ডে। আর অ্যালুমিনিয়াম যেই 3+ আছে ও কোথায় যাবে বলতো? এই নেগেটিভ দণ্ডে। তাহলে অক্সিজেন 2- বা অক্সাইড যে আয়নটা আছে সে আয়নটা পজিটিভ দণ্ডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, কারণ পজিটিভ ওকে জোর করে ইলেকট্রন ত্যাগ করাবে, বলবে তোর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, দে বেটা আমারে দে, আমি পজিটিভ, দিয়ে দিবে তাকে। অ্যালুমিনিয়াম 3+ আছে, ও আবার এই নেগেটিভ দণ্ডের কাছে যে বলবে তোর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, দে আমারে, আমি অ্যালুমিনিয়াম হই, সেটাই হবে। ওকে, এই বিক্রিয়াটা চলো আমরা আরেকটা পেজে সুন্দর করে লিখি। তাহলে আমরা আরেকবার এখানে একটু লিখে দিই। এর ভিতরে আছে অ্যালুমিনিয়াম 3+ আর আছে O2-। এই দুইটা জিনিস আছে। এইটা হলো আমার পজিটিভ দণ্ড আর এইগুলো হলো আমার নেগেটিভ দণ্ড। ওকে, আমি বলছি অ্যালুমিনিয়াম যাবে পজিটিভ দণ্ডের দিকে, একটু আমি দুইটাই তো পজিটিভ লিখে দিয়েছি, তাই না? একটু মুছে দিই। ওকে, এটা হলো আমার নেগেটিভ দণ্ড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম আসবে নেগেটিভ দণ্ডের দিকে কারণ ও পজিটিভ চার্জ, আর অক্সিজেন যাবে হলো পজিটিভ দণ্ডের দিকে কারণ ও নেগেটিভ চার্জ। এবার বিক্রিয়াটা আমরা একটু লিখি, বিক্রিয়া লিখতে পারলে হয়ে যাবে। খেয়াল করো, তাহলে অ্যালুমিনিয়াম 3+ দিয়ে আমরা শুরু করি। অ্যালুমিনিয়াম 3+, এই 3+ কী করবে বলো তো? ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করে কি হলো না হলো সেটা পরের ব্যাপার, সেটা আমরা পরে ডিসিশন নিব। ওকে, ও অ্যালুমিনিয়াম গ্রহণ করলে, অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে রূপান্তরিত হবে বলো তো? অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। অ্যালুমিনিয়াম আয়ন থেকে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। এই বিক্রিয়াটা আমরা লিখলাম। খেয়াল করতে এখানে ইলেকট্রন গ্রহণ করছে, অ্যালুমিনিয়াম কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করা মানে কি? জারিত হওয়া না বিজারিত হওয়া? বিজারিত হওয়া। আর বিজারণ বিক্রিয়া যেখানে হয়, যেই দণ্ডে হয় সেটাকে বলা হয় ক্যাথোড দণ্ড। জারণ বিক্রিয়া মানে অ্যানোড, বিজারণ মানে ক্যাথোড। তাহলে যেই দণ্ডে বিজারণ বিক্রিয়া হয় তাকে বলা হয় ক্যাথোড বিক্রিয়া, যেই দণ্ডে জারণ বিক্রিয়া হয় তাকে বলা হয় অ্যানোড দণ্ড। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে কি হয়েছে? বিজারণ বিক্রিয়া, তাহলে এটা কি হবে? ক্যাথোড। এটা কি হবে? ক্যাথোড দণ্ড। বুঝতে পারছো? ক্যাথোড কেমনে বুঝলাম? ইলেকট্রন গ্রহণ করছে, ক্যাথোড দণ্ড। ইলেকট্রন এখন আমি বসাই নাই, দুই দিকে ইলেকট্রন আমি বসাই নাই, সংখ্যা আমি বসাই নাই, পরে বসাবো। আচ্ছা, এবার আসো অক্সিজেন। অক্সিজেন মানে O2- যেটা ছিল, ও কি করবে বলো তো? ও বেচারা গিয়ে অক্সিজেন, শুধু অক্সিজেনের রূপান্তরিত হবে, সাথে ইলেকট্রন দান করবে, তাই না? আমি খেয়াল করো, একটা অক্সিজেন থেকে এমন যদি হয় দুইটা ইলেকট্রন, কিন্তু আমরা শুধু ও তো লিখতে পারি না, আমরা সবসময় O2 আকারে লিখি। অক্সিজেন সবসময় দ্বিপরমাণু আকারে থাকে, একক পরমাণু অক্সিজেন পাওয়া যায় না। সাধারণত প্রকৃতিতে কখনোই একক পরমাণু অক্সিজেন পাওয়া যায় না, ওরা দ্বিপরমাণু আকারে থাকে। এবার একটু মাথাটা একটু ঠান্ডা করো, ভাইয়া যা বলছে ভালো করে একটু শুনো, শুনে ঠান্ডা মাথায় একটা ডিসিশন নাও। হ্যাঁ, এই ডিসিশনটা যদি নিতে পারো তাহলে লাইফে অনেক দূর আগায় যাবা। ওকে, ঠান্ডা মাথায় একটা ডিসিশন নাও। খেয়াল করো, অক্সিজেন, একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? 3টা। আবার O2 যেটা আছে, O2- যেটা আছে, ওরা তো O2 আকার ছাড়া হইতে পারে না, শুধু ও তো আর হয় না, O2 হইতে হয়। তাহলে একটা অক্সিজেন যেহেতু দুইটা ইলেকট্রন দান করে, তাহলে এই দুইটা অক্সিজেনের জন্য ইলেকট্রন দান করে কয়টা? 4টা। কয়টা? 4টা। ভালো করে বুঝো, এখানে তো তোমার মিনিমাম 2 দেওয়াই লাগবে, কারণ এই 2 মিলাইতে হবে। তাহলে এখানে ইলেকট্রন কয়টা হবে? 4টা। আর ওই ইলেকট্রন নিচ্ছে কয়টা? 3টা। তাহলে 3 আর 4-এর যদি তুমি লসাগু করো, 3 আর 4-এর যদি লসাগু করো কত হয় বলো তো? 12। তাহলে ইলেকট্রন বানাইতে হবে তোমার 12টা। ইলেকট্রন বানাইতে হবে কয়টা? 12টা। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। খেয়াল করো, এখানে একটা দিলাম, আমি আপাতত দিচ্ছি। হ্যাঁ, এই 3টা ইলেকট্রন গ্রহণ করলে আমি সব মুছে দিব। এখানে একটা হইলো, একটা অ্যালুমিনিয়াম তৈরি হলো।
ওকে, আবার এখানে 2টা দিলাম, এখানে অক্সিজেন হলো আর এখানে 4টা ইলেকট্রন হলো। দুই দিকে কি ইলেকট্রন সমান হয়েছে? এখানে 3টা ইলেকট্রন আর এখানে কয়টা হয়েছে? 4টা ইলেকট্রন। সমান হয়েছে? হয়নি। এই জিনিসটা তো আমার মিনিমাম বানাইতে হবে, O2 তো আমার মিনিমাম বানাইতে হবে, কারণ শুধু ও লেখাটা কেমন দেখা যায় না, সামনে আবার হাফ দিতে হবে, কেমন জানি দেখতে ভালো লাগে না। তো এইটা সুন্দর যে O2 আকারে সুন্দর, কিন্তু এখানে 4টা এখানে 3টা, দুই দিকে ইলেকট্রন আমার সেম করতে হবে, কারণ দুই দিকে ইলেকট্রন কাটাকাটি যাইতে হবে। কাটাকাটি না যাওয়া পর্যন্ত এই বিক্রিয়া আমরা লিখতে পারবো না। তাহলে দুই দিকে যদি সেম করতে হয়, আমার ইলেকট্রন বানাতে হবে 12টা। যদি তুমি 12টা বানাইতে চাও তাহলে 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়, আর 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়। তার মানে কি হবে? উপরে আসবে তোমার কত? এখানে 4 গুণ করবা এই লাইনের সাথে, আর এই লাইনের সাথে কত গুণ করবা? 3 গুণ করবা, অ্যান্সার হয়ে যাবে। আমি একটু আবার ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের কাছে এই টেকনোলজি থাকলে তোমরাও ব্যাকে যাইতে পারো যদি থাকে আর কি। ওকে, তাহলে এখন 12টা ইলেকট্রন বানাতে হবে, বুঝেছো? আগের ওইটা বাদ দিলাম, 12টা ইলেকট্রন বানাতে হবে। তাহলে এখানে যদি আমি 12টা ইলেকট্রন দিই, 12, এই 12টা ইলেকট্রনের জন্য অ্যালুমিনিয়াম কয়টা লাগে বলো তো? 4টা অ্যালুমিনিয়াম। তাহলে এখানে 4 বসাই দিব, বুঝতে পারছো? আচ্ছা, এখানে যদি আমি 12টা ইলেকট্রন লিখি, কয়টা? 12টা ইলেকট্রন। তাহলে এই 12টার জন্য আমি জানি একটা অক্সিজেন দেয় হলো 2টা ইলেকট্রন, তাহলে 6টা অক্সিজেন, 6 দুগুণে 12, কয়টা অক্সিজেন লাগবে আমার এখানে? 6টা অক্সিজেন লাগবে। এই আই কই গেল? হ্যাঁ, আসছে। ওকে, এখানে কয়টা অক্সিজেন লাগবে? 6টা অক্সিজেন। 6টা অক্সিজেন হলে এখানে অক্সিজেন অণু কয়টা তৈরি হবে? 3টা অক্সিজেন অণু তৈরি হবে। ব্যাস, দুই দিকে মিলে গেছে। আশা করি বুঝতে পারছো ট্রিক্সটা কেন এখানে এইভাবে লিখতেছি। ওকে, অন্যভাবেও লেখা যায় এটা, কিন্তু এইটা সবথেকে মানে সুইটেবল একটা ওয়ে বলতে পারো। ওকে, এবার আমরা যে কাজটা করব সেই কাজটা হলো উভয় দিক থেকে সুন্দর করে এই ইলেকট্রনগুলো কেটে দেবো, কেটে দিয়ে আমরা বিক্রিয়াটা লিখে দিব। অ্যালুমিনিয়াম 3+ প্লাস 6O2-, এদিকে কি হবে? 4টা অ্যালুমিনিয়াম প্লাস 3 অণু অক্সিজেন। দেখো, অক্সিজেন হয়ে যাবে গ্যাস, ওইটা উড়ে চলে যাবে। অ্যালুমিনিয়াম এখানে লিকুইড অবস্থায় থাকবে, আস্তে আস্তে এটা সলিড হবে। এই অ্যালুমিনিয়ামগুলো এর গা বেয়ে 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 এখানে আসবে, এখানে জমা হয়ে এখানে একটা চেম্বার থাকে, এই চেম্বারে জমা হবে। যখন তুমি এই চেম্বারটা খুলে দেবে, এখান থেকে গলীয় তো অ্যালুমিনিয়াম বাইরে বেরিয়ে আসবে। তুমি এই অ্যালুমিনিয়ামটা নিয়ে তোমার যা করা দরকার, এখান থেকে বার বানাও, এখান থেকে তুমি যা কিছু করার দরকার সেগুলো তুমি কাজে লাগাইতে পারবা। তাহলে ব্যাপারটা কি? জারণ বিজারণ বিক্রিয়াটা লিখতে হবে, আর প্রথমে গলানো যে পদ্ধতি আছে এই পদ্ধতিটা তোমাকে ছোট্ট করে আলোচনা করতে হবে। এবং লাস্ট যেটা ধাপ আছে সেটা হলো ধাতু বিশুদ্ধকরণ। এই ধাতু বিশুদ্ধকরণ নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো। দেখো, তুমি এই যে সব কিছু করার পর, এত কাহিনী করার পর তুমি কি পাইলে? লাস্ট অ্যালুমিনিয়াম ধাতুটা পাইলে, তাই না? এই অ্যালুমিনিয়াম ধাতুর ভিতরেও ভেজাল আছে। দুনিয়াতে যেমন সামনাসামনি দেখলে সবাইকে সাধু মনে হইলেও ভিতরে ভেজাল থাকে। এই অ্যালুমিনিয়াম এত কষ্ট করে পাওয়ার পরেও এর ভিতরেও ভেজাল আছে, এই ভেজাল দূর করতে হবে। আবার ধরো তুমি অ্যালুমিনিয়াম না, তুমি আয়রন পাইছো, এই আয়রনের ভিতরেও ভেজাল আছে। তুমি যদি জিঙ্ক পাও, জিঙ্ক ধাতুর ভিতর, এর ভিতরেও কোনো না কোনো ভেজাল আছেই। তুমি যদি কপার পাও, তার ভিতরেও কি আছে? ভেজাল আছে। তো এই ভেজালগুলো যদি দূর করতে হয় তাহলে কি করতে হয়? ধাতু বিশুদ্ধকরণ পদ্ধতি। এবং এটা 2টা পদ্ধতি, একটাকে বলা হয় বিগালক যোগ, বিগালক, আর 2 নাম্বারটা কি বলা হয়? 2 নাম্বারটা বলা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। এটা নিয়ে আমরা আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এবং এই ভিডিওতে মানে এই কোশ্চেনে, যেই কোশ্চেনটা আমাদের ছিল যে অ্যালুমিনিয়াম ধাতু আহরণ কি থেকে? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু আহরণ, এটার জন্য তোমার এই 4 নাম্বার ধাপটা, যেটা আমরা একটু বড় করে দেখাইলাম, এইটা বললেই হবে মেনলি। আর উপরে এগুলো একটু ছোটো ছোটো করে লিখে দিতে পারো। যেমন তুমি লিখতে পারো যে আকরিককে চূর্ণ বিচ্ছিন্ন করতে হবে যোগ রাসায়নিক দিয়ে, আকরিককে ঘনীভবন করতে হবে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে। ঘনীকৃত আকরিককে অক্সাইডের দরকার নাই, কারণ অলরেডি অক্সাইড পাওয়া যাবে ঘনীকরণের মাধ্যমে। লাস্টে এই জিনিসটা সুন্দর করে আঁকিয়ে সুন্দর করে এটাকে বর্ণনা করতে হবে যে গলিত অ্যালুমিনিয়াম তুমি পাচ্ছ এখান থেকে। ওকে, ধাতু বিশুদ্ধকরণ এখানে করা লাগবে না, লাগবে হলো এই লাইনটা। ওকে, এই যে অক্সাইড মুক্তকরণ যে পদ্ধতিটা আমরা দেখালাম, ওইটাই মেনলি তোমাকে ওখানে আলোচনা করতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি সুন্দর করে বুঝতে পারলে যে বক্সাইটটা কেন ওই দিকে গেছে, কেন কার্বন বিজারণ পদ্ধতি দিয়ে গেল না, কেন অন্য দিকে গেল না, কেন ও কি বলা হয়, আমরা বললাম এই যে ঘনীভবন পদ্ধতিটা কিভাবে হয়, ঘনীভবন পদ্ধতি ওর হয় হলো রাসায়নিক পদ্ধতি, কেন ওর যান্ত্রিক পদ্ধতি নয়। এগুলো আশা করি তুমি ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে পারো আর এত দূর এসে থাকো, তাহলে তোমার জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হইল প্রাইম পাঠশালা আমাদের এই প্ল্যাটফর্মে তোমার এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এবং সেই কোর্সের ফ্রি ক্লাস অলরেডি রানিং আছে। তো ফ্রি ক্লাস চলবে 1 মে থেকে 10 মে পর্যন্ত। এই ফ্রি ক্লাসে কী কী পাবা তুমি? এই ফ্রি ক্লাসে রেজিস্ট্রেশন করার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমাকে একটা
গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং সেই গ্রুপের মাধ্যমে তুমি কি করতে পারো, প্রতিদিন আমাদের শিডিউল অনুযায়ী যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো জুম অ্যাপে তুমি লাইভ করতে পারবা। ওকে, এবং জুম অ্যাপে লাইভ ক্লাস করার পরে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এর পরবর্তীতে আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স অ্যানাউন্স করা হবে, যেখানে যেখানে তোমাকে 6 মাসের ভিতরে উইথিন 6 মান্থ তোমার পুরো বইটা শেষ করা হবে। এবং 6 মাসের পরে যেই 1 থেকে 1.5 মাসের সময়টা থাকবে, এই 1.5 মাসের ভিতরে বইটা আরেকবার রিভিশন করে দেওয়া হবে। অর্থাৎ 7.5 মাস অথবা 8 মাসের ভিতরে তোমার বইটাকে 2বার আমরা শেষ করে দিব। এবং প্রতি সপ্তাহে পরীক্ষা এবং মাসিক মেগা এক্সাম তো থাকছেই, সব কিছু থাকবে এবং খুব অল্প টাকায় কোর্সটা রানিং করা হবে। তো আশা করি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি এই কোর্সের ফ্রি ক্লাসে এনরোল করতে পারবে। আশা করি আজকের ক্লাস অনেক বেশি ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।